জামাত ইসলামীর সাথে জুড়ি দেওয়ার মতো বাংলাদেশে বিএনপি তো দূরের কথা, কোন রাজনৈতিক দল নাই। আমি জামাত করি আর না করি, এটা সত্য কথা। জামাত ইসলামীর আমির এই মাত্র 3-4-5 দিন আগে বলেছে যে বিগত এত বছরে স্বাধীন হয়েছে দেশের 53-54 বছর, এই 53-54 বছরে জামাত ইসলামী কোন একজন দায়িত্বশীল কোন একজন কর্মী কারো জুলুম করেছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, এ প্রমাণ দেখান, আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের অ্যাকশনে যাবো, তার বিচার করব। তার মানে কত বড় সৎ সাহস। এই জন্য জামাত ইসলামী কিন্তু অকল্পনীয় ভাবে এগিয়ে গেছে, জনগণের মণিকোঠা একটা স্থান তৈরি করে ফেলেছে। বিএনপি চাইছিল মাত্র 3 মাসের মধ্যে যেন ইউনূস সাহেব নির্বাচন দিয়ে তাদেরকে 250-300 সিটের 250 সিট তারা পাবে, তারা যেন ভালোভাবে ক্ষমতা আসতে পারে, তারা দেশ কিভাবে চালাতে পারতো তারা জানে, আর জনগণও বোঝে। এখনো যদি বিএনপি ক্ষমতায় আসে, তা বিএনপি 6 মাসের মধ্যে এমন প্রশ্নবিদ্ধ আচরণ করবে এই জাতির সাথে, এই জনগণের সাথে, এই ইসলামপন্থীদের সাথে, এই জুলাইয়ের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে এনসিপি বা সহ ছাত্র শিবির টিবির যারা আছে, এদের সাথে কি আচরণ করবে সে বিষয়টি কিন্তু জনগণের। এনসিপি জামাতের সাথে আসার কারণে তারা ধ্বংস হবে না, তারা টিকে থাকবে। এবং জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যে ছেলেরা, তারা কিন্তু নিজেদের গাটির খেয়ে, নিজের পকেটের খেয়ে, নিজেদের পয়সা দিয়ে তাদের নমিনিদের জন্য নির্বাচনী কার্যক্রম চালায়। এবং জামাতকে যদি ক্ষমতার মসনদে যেতে হয়, তাহলে এনসিপির কে দুর্বল, কে সবল, কে কম বয়সী, কে উচ্চ মানে যোগ্যতা সম্পন্ন, এইগুলো দেখবে না। মানে নেগোসিয়েশন হয়ে যেখানে যাকে সিট দিয়েছে সেখানে জামাতের সর্বশক্তি প্রয়োগ করে সিটটা উঠায় আনার জন্য তারা নৈতিকতার দিক থেকে তারা একেবারে 100% চেষ্টা করবে, দেখবেন 100% চেষ্টা করবে। প্রয়োজন হলে জামাত ইসলামীর ওই এলাকার যে জনগণের যে টাকা জামাত যারা করে, সেই টাকাও ওই প্রার্থীর পিছনে ব্যয় করে তাকে কি করে এমপি করা যায়। আপনি দেখেছেন আজকে ফেনীতে যে নমিনি, সেই নমিনি কাঁদতে কাঁদতে আমাদের এই যে এনসিপির কি জানো ওর নামটা ভুলে যাই আব্দুল্লাহ, হ্যাঁ, সে তার পিছনে হাত বুলাচ্ছে, তার পিঠে হাত বুলাচ্ছে, আর সে কাঁদতেছে আর নৈতিকতার আলোকে কথা বলতেছে যে আমি বিশ্বাস করি আমাদের হাসানাত আব্দুল্লাহ সে নমিনি হয়ে গেছে। আপনি কি দেখেছেন এটা আজকে এই ফেসবুকে? অর্থাৎ জামাত ইসলামীর সাথে জুড়ি দেওয়ার মতো বাংলাদেশে বিএনপি তো দূরের কথা, কোন রাজনৈতিক দল নাই। আমি জামাত করি আর না করি, এটা সত্য কথা। জামাত ইসলামীর আমির এই মাত্র 3-4-5 দিন আগে বলেছে যে বিগত এত বছরে স্বাধীন হয়েছে দেশের 53-54 বছর, এই 53-54 বছরে জামাত ইসলামী কোন একজন দায়িত্বশীল কোন একজন কর্মী কারো জুলুম করেছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, এ প্রমাণ দেখান, আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের অ্যাকশনে যাবো, তার বিচার করব। তার মানে কত বড় সৎ সাহস। এই জন্য জামাত ইসলামী কিন্তু অকল্পনীয় ভাবে এগিয়ে গেছে, জনগণের মণিকোঠা একটা স্থান তৈরি করে ফেলেছে। এখন এই স্থানটা থেকে জামাতকে পিছিয়ে নেওয়ার জন্য মিথ্যা অসত্য তৈরি করা অনেক কথা বলা হচ্ছে, সে কথাগুলো কিন্তু জনগণ খাচ্ছে না। 71 সালের যে ইস্যুটা নিয়ে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন, এখানে আমি আধা মিনিট 1 মিনিট কথা বলে আমি শেষ করতে চাই যে 71-এর যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন তো পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এবং সেই আন্দোলনের পিছনে আমি আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি স্বাধীনতার সার্বভৌমত্ব একটি বাংলাদেশ পেয়ে আমি নিজেকে মানে প্রাউড ফিল করছি। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই জাতির কাছে, বিশ্ববাসীর কাছে, যে এই আন্দোলনে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ বিভক্ত করার ক্ষেত্রে ভারত উঠে পড়ে কেন এত সাহায্য করেছিল? তার কি স্বার্থ ছিল? এই একটা প্রশ্ন যদি খুঁজতে হয়, এর জবাব যদি খুঁজতে হয়, তাহলে মরহুম সেক্টর কমান্ডার, সম্ভবত 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল সাহেবের লেখা অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এই বইটা হজম করে পড়তে হবে, লাইন টু লাইন আন্ডারলাইন করে করে 2 বা 3 বার করে পড়তে হবে, তাহলে বোঝা যাবে যে তিনি কি বলতে চেয়েছেন। তিনি ফিল্ডের যোদ্ধা ছিলেন, কমান্ডার ছিলেন। তো এই বিষয়গুলো আমাদের দেশের ছাত্র সমাজরা জানে না। আলহামদুলিল্লাহ যেই ছাত্র সমাজ, ছাত্র জনতা শেখ হাসিনার মতো একজন কিলারকে, শেখ হাসিনার মতো একজন ফেরাউনকে, শেখ হাসিনার মতো একটি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ভারতের সেবাদাসকে উৎখাত করতে পেরেছে রক্ত দিয়ে, বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে, সেই ছাত্র সমাজকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো বড় দল হাসতে হাসতে ক্ষমতায় আসবে, এটা মনে করা বোকার স্বর্গে বাস করা ছাড়ার কিছু নাই। ছাত্র সমাজ এবং জুলাই বিপ্লবের স্টেক হোল্ডাররা জামাতের ব্যানারে যে এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে।
এবং আরো দু একটা যারা আছে তারা এখানে আসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। অতএব আমরা আসুন একটি কথা শেষে বলে শেষ করি। বিএনপিকে আমি হাঙ্গর বলেছি এই জন্য যে বিএনপি কিন্তু ছোট দলগুলো বিএনপির কাছে গেলে সেই ছোট দলগুলো মরে যাচ্ছে। আরে ভাই, একটা দলের সেক্রেটারি, সভাপতি বা চেয়ারম্যান সেক্রেটারি তো দলের মূল চালিকা শক্তি, মূল ইঞ্জিন। তা সেক্রেটারি যদি দল থেকে ভাগায় নিয়ে তার দলে যোগদান করায় এবং তারা যেতে চাইলে নিবে কেন? যেতে চাইলেও নিবে কেন? তো আমরা আরো কথা বলবো। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশে সেই বড় দলটি যে বাধা দিয়েছে, প্রেসিডেন্ট অপসারণ, সংস্কারের ক্ষেত্রে, তারপরে গণভোট, যে কয়টা কাজে বাধা দিয়েছে, এই বাধাগুলো মূলত এখন বাংলাদেশের অশিক্ষিত, কম শিক্ষিত, এই ক্যারাম বোর্ড খেলে না, আড্ডা দেয় চা স্টোরে, এরাও কিন্তু এখন রাজনীতি বোঝে যে বিএনপি কি চাচ্ছে। বিএনপি চাইছিল মাত্র 3 মাসের মধ্যে যেন ইউনূস সাহেব নির্বাচন দিয়ে তাদেরকে 300 সিটের 250 সিট তারা পাবে, তারা যেন ভালোভাবে ক্ষমতা আসতে পারে, তারা দেশ কিভাবে চালাতে পারতো তা তারা জানে, আর জনগণও বোঝে। এখনো যদি বিএনপি ক্ষমতায় আসে, তা বিএনপি 6 মাসের মধ্যে এমন প্রশ্নবিদ্ধ আচরণ করবে এই জাতির সাথে, এই জনগণের সাথে, এই ইসলামপন্থীদের সাথে, এই জুলাইয়ের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে এনসিপি বা সহ ছাত্র শিবির টিবির যারা আছে, এদের সাথে কি আচরণ করবে সে বিষয়টি কিন্তু জনগণ এখন বোঝে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো অনেক কথা আছে, সে কথাগুলো পরবর্তীতে বলবো। আর নাহিদের বিচারের যে বিষয়, সরি, হাদি, শরীফ উসমান হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার জ্ঞান বুদ্ধি থাকতো এবং লাজ লজ্জা থাকতো, তাহলে জাতির কাছে উনি ক্ষমা চেয়ে কিন্তু পদত্যাগ করতেন। উনি সৎ মানুষ, হ্যান ত্যান, উনি ভাগে কোরবানি দেন, এগুলো জাতি শুনতে চায় না। উনি মানুষকে, ওই আর্মির সোলদারদেরকে যে উনি আমের টুকরা উঠায় মুখে উঠায় দেন, হাতে উঠায় দেন, খাওয়ায় দেন, এগুলো জনগণ শুনতে চায় না। পেঁয়াজের দাম বেড়ে গেলে এই হবে, ওটা হবে, এগুলো জনগণ শুনতে চায় না। যদিও উনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, জনগণ শুনতে চায় বাংলাদেশের বিশৃঙ্খলা, অশান্তি, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, এগুলো উনি বন্ধ করতে পারছেন কিনা। আপনি পারছেন না। আপনি তো ভোট করে আসেন নাই, নির্বাচন করে আসেন নাই, কোনো দলের প্ল্যাটফর্ম থেকে আসেন নাই। আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে আপনি সরে যেয়ে বলতেন যে ইউনূস সাহেব আমাকে মাফ করে দেন, আমি এরকম একটা ঘটনা ঘটেছে, আমি কিছু করতে পারি নাই, অতএব আমি আর এই দায়িত্ব পালন করার মতো যোগ্য না। তাহলে জনগণ ওনাকে বলতো যে আসলে উনি একজন সৎ মানুষ। উনি একজন লোভী মানুষ, পদলোভী। কেউ অর্থলোভী থাকে আর কেউ পদলোভী থাকে। উনি একজন পদলোভী মানুষ। আমি আজ থেকে 8-10 দিন আগেও বলেছি ওনার পদত্যাগ করা উচিত হাদির শাহাদাতের পরে। এবং ইতিমধ্যে দেখছি খোদাবক্স সাহেব তিনি পদত্যাগ করেছেন। কেন করেছেন জানি না। বাহার সাহেবেরও পদত্যাগ করা উচিত। উনি তো অ্যাপয়েন্টেড, উনি কিন্তু ওনার চাকরির মেয়াদ চলে গেছে। যিনি আইজি, তারও পদত্যাগ করা উচিত। এবং ইউনূস সাহেব যদি আগামী নির্বাচনে নতুন করে কোনো ব্যক্তিদেরকে তার সাথে না নেন, স্ট্রং, খুব বিপদ কঠিন শক্ত ব্যক্তিদেরকে তার সাথে যদি না নেন, অদল বদল না করেন, তাহলে তিনি সুষ্ঠু নির্বাচনে এই জাতিকে উপহার দিতে পারবেন বলে আমি মনে করি না। আর সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য পেশি শক্তি যারা আওয়ামী লীগের বি টিম হিসেবে ময়দানে কাজ করছে, তাদের লাঠির সামনে জামাত ইসলামীর ভদ্র, এনসিপির ভদ্র শিক্ষিত ছেলেপেলেগুলো অনেকেই আহত হবে, অনেকেই নিহত হবে, অগ্রিম বলে রাখলাম। এবং এই নির্বাচন হবে একটা রক্তের নির্বাচন। আর্মিরা যদি আন্তরিক না হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি তাদের হাতে দেওয়া না হয়, তারা ফিল্ডে যদি একবার নিয়ন্ত্রণ না করে, প্রত্যেক কেন্দ্রে এই পাশে ও পাশে আর্মিরা যদি একেবারে নজরদারির সাথে বসে না থাকে, মানে অবস্থান না করে, তাহলে এদেশে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমি মনে করি না। কারণ বিপর্যয় সৃষ্টি করানোর জন্য, ঘটনা ঘটানোর জন্য আমার দেশ থেকে যারা পালিয়ে গেছে তারা কিন্তু ওখানে বসে নাই। তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চেতনা শানিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।